ওই কুত্তা বিড়াল, কোথায় রে তুই? তুই আমার রুমে এরকম অবস্থা করেছিস কিসের জন্য? তোকে বলেছি না আমার রুমে ঢুকবি না? তাহলে তুই আমার সব জামা কাপড় এভাবে ভিজে রাখছিস কিসের জন্য? আমার জামা কাপড় শুকিয়ে এনে দে, আমিও তোর রুম গুছিয়ে দিব। কুত্তা, তোর জামা কাপড় ভিজিয়ে রেখেছে বেশ করেছি। তুই যে গতকালকে আমার চুল ধরে টান দিয়েছিলি তার প্রতিশোধ নিয়েছি। তার জন্য তো তুই আমার চুল ধরে টানতে পারতিস, কিন্তু এইভাবে আমার জামা কাপড় ভিজিয়ে রেখেছিস কিসের জন্য? আমি এখন কি পরবো? কি আর পরবি, এখন আন্ডার পরেই থাক। আন্ডার পরে হনুমানের মতন ঘরে বসে থাক, বাহিরে যাওয়া লাগবে না আজকে। আচ্ছা তাহলে এই কথা, ওইখানে দাঁড়িয়ে থাকবি, এক পা নড়বি না। যদি কলিজায় সাহস থাকে তাহলে যেভাবে দাঁড়িয়ে আছিস সেইভাবে দাঁড়িয়ে থাক। আমাকে কি তোর পাগলি মনে হয় যে আমি তোর কথা শুনবো? আর তোর কথা শুনলে আমি ঠিক থাকতে পারবো? এখানে দাঁড়িয়ে থাকতে পারবো? শালা হনুমান কথাকার, জাফট। আমি গেলাম, তুই থাক এইভাবে। পালিয়ে যাবি কোথায়? এখন না হয় আমি বিপদে পড়েছি, রুমের বাইরে যাইতে পারতেছি না, ভেবে দেখ তোর কি অবস্থা করবো এরপর আমি। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, এটা আমি ভালো করেই জানি, কারণ এখন আমি আন্টির সাথে থাকবো, আর তুই আমার কিছুই করতে পারবি না। তুই কিন্তু এটা একদম ভালো কাজ করলি না, ভেবে দেখ তোর কি করব। যদি ভালো চাস তাহলে আমার কাপড় শুকিয়ে এনে দে। আমি এনে দিতে পারবো না, তুই আন্ডার পরে ছাদে যা, ছাদে গিয়ে নিজের কাপড় নিজেই শুকিয়ে নিয়ে আয়। তোকে দেখতে হেভি জোস লাগছে। কুত্তি কোথাকার, এর প্রতিশোধ আমি নেব আজকে রাতেই। দেখ তোর কি অবস্থা করি, শুধু আমার বিপদ থেকে উদ্ধার হতে দে। তুই আমার কচু করবি সেটা আমি ভালো করেই জানি, ভিতর ডিম কথাকার। রাতে বাহিরে যাইতে পারে না, সে নাকি রাতে আমার রুমে যাবে, ভাবতে হাস্যকর মনে হয়। তারপর মাইন ভাইয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মাইন ভাইয়ের রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে আসলাম। তারপর নিচে চলে আসলাম, এসে দেখি আন্টি কোথাও নেই। এখন তো লাঞ্চ টাইম, ভালো তা আন্টি এখন মনে হয় রান্নাঘরে আছে, তাই রান্নাঘরের দিকেই পা বাড়িয়ে দিলাম। রান্নাঘরের দরজায় এসে দেখি আন্টি মনোযোগ দিয়ে রান্না করতেছে। আমি আন্টিকে চমকে দেওয়ার জন্য চুপি চুপি পিছন থেকে জড়িয়ে ধরলাম। আন্টি চমকে উঠলো, আমি তো হাসতে হাসতে শেষ আন্টির এই অবস্থা দেখে। তুই, আমি তো কি মনে করেছিলাম, জানিস এখনই তো বয়ে অজ্ঞান হয়ে যেতাম, ফাজলামো করার সময় পেলি না আর। জানো আন্টি, আজকে তোমার ছেলেকে নাস্তা নাবুদ বানিয়ে ছেড়ে দিয়েছি, আর সব কাপড় ভিজিয়ে রেখেছি। এখন সে একটা টাওয়াল পরে আছে। কি মজা, তোমার ছেলেকে দেখতে একদম জোকারের মতন লাগতেছে। কি বলিস তুই? তুই মাহিনের সাথে কিসের জন্য পাঙ্গা নিতে গেলি? আর তুই এসেছিস থেকে যেটা শুরু হয়েছে তোদের দুজনে টম এন্ড জেরির মতো, এখন তুই যেটা করেছিস মাহিন তো এর প্রতিশোধ নিবি। তোমার ছেলেকে আমি ভালো করেই চিনি, ভীতু কথাকার, সে আমার কিচ্ছু করতে পারবে না। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। দেখো আমি তোমার ছেলেকে কি বানিয়ে ছেড়ে দেই। দেখ, যা করা ভেবেচিন্তে করিস, পরে যদি মাহিন উল্টো প্রতিশোধ নেয় তখন কিন্তু আমাকে বিচার দিতে পারবে না, বলে দিলাম। আরে আন্টি, আমাকে এই বিষয়ে তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি শুধু দেখে যাও আমি তোমার ছেলেকে বাদর নাচ নাচিয়ে ছাড়বো। আমার নাম নিশাদ, নামটা মনে রেখো তুমি। আচ্ছা, আমার ছেলেও কম না, দেখিস এইবার দুজনে মিলবি, ঝগড়াটা দেখে মজা পাবো তোদের দুজনের। আমি দেখার জন্য প্রস্তুত। এখন টম আর জেরির কার্টুন দেখতে হবে না, তোদের দুজনের কাহিনী দেখলে আমি এমনিতেই হাসতে হাসতে শেষ হয়ে যাব। এখন থেকে টিভির রিমোট আর হাতে নেব না, তোদের কাহিনীটাই দেখবো। আম্মু আমার কাপড়গুলো ছাদে দিয়ে আসো তো। এ কি হাল হয়েছে তোর? এই অবস্থা হলো কি করে তোর? এটা কি পরে আছিস তুই? লজ্জা করে না? আমি কি করব তোমার একমাত্র ভাতিজি, আজকে এই ঘটনার কারণ, তাকে যে আমি কি করব? তুমি কিন্তু এর মাঝে কোনো কথা বলতে পারবে না, বলে দিলাম এক্ষুনি। আমিও কিন্তু কম না, বলে দিলাম। নিজের দিকটা দেখলে হবে না, আমার দিকটাও দেখতে হবে। প্রতিপক্ষ দল তো কম শক্তিশালী না, সেটাও কিন্তু ভেবেচিন্তে কথা বলতে হয়। জেইনা নামের চেহারা, নাম রাখছে বাহারা, কথার পটর পটর, শুনলে মনে হয় বডি বিল্ডার, কিন্তু বাস্তবে দেখলে একদম চিকার মতো দেখতে লাগে। এত বড় সাহস তোর! তুই আমাকে এভাবে গালি দিতে পারলি? তোকে আজকে আমি কি করব তুই শুধু অপেক্ষা কর, এরপর তোর লাইফে কি হয়। তুমিও রেডি থাকো, বুঝছিস? আমার জ্বালা যন্ত্রণা তারপর অত্যাচারগুলো সহ্য করার জন্য প্রস্তুত থাকো, খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। কথাটা বলেই সেখান থেকে চলে আসলাম। কি একটা অবস্থা করে রেখেছে আমার, এখন জাস্ট একটা টাওয়েল পরে আছে, টাওয়েলের নিচে আন্ডারওয়্যার পরে আছি। বলা তো যায় না কখন টাওয়েলটা খুলে যায় আর নিজের ইজ্জতের ফালুদা লুটে যায়। দেখছো তোমার ছেলে অবস্থা? তোমার ছেলে আমাকে কতটা ভয় পায়, নিজের চোখেই তো দেখলে। এখন তো বিশ্বাস করবে যে আমি কতটা সাহসী। দেখলাম কিন্তু মজা পাইলাম না, টম এন্ড জেরির মতো।
এর থেকে তো টম এন্ড জেরি দেখে আমি বেশি মজা পাই। এখানে তো মজা পাইলামই না, দেখি সামনে মজা পাই কিনা। তুমি এটা বলতে পারলে? তুমি আমাদের ঝগড়া মজা বানিয়ে নিচ্ছ আর নিজে মজা লুটে নিচ্ছ। এটা ঠিক না। আমি তো এখানে দর্শকের ভূমিকা পালন করব। এদিকেও কথা বলবো না, ওই দিকেও কথা বলবো না, যা হবে দেখে যাব। ঝামেলা শেষ। আমি তো মাঝখানে কোনো কথা বলতে পারবো না। আমি তো ভেবেছিলাম তুমি আমার দলে আসবে এবং দুজন মিলে তোমার ছেলেকে নাচতে নামাবো। আমি তো ভেবেছিলাম তুমি আমার দলে আসবে এবং দুজন মিলে তোমার ছেলেকে নাচতে নামাবো বানিয়ে ছেড়ে দিব। কিন্তু তুমি বেইমানি করলে আন্টি। এই কথা মনে রাখিও, এর প্রতিশোধ আমি নিব। আমার ছেলে কি বলে গেল? কথাটা কি কানে যায়নি? বলেছিল যে আমি যেন মাঝখানে কোনো কথা না বলি। তাহলে আমি কেন বেইমানি করব তার সাথে? আমি কোনো বেইমানি করতে চাচ্ছি না, আমি মাঝখানে থাকতে চাচ্ছি, বুঝলি? আচ্ছা থাক, আমার কাউকে লাগবে না, আমি একাই দেখে নিতে পারবো। থাকো তুমি দর্শকের চরিত্রে, তোমাকে মাঝখানে কোনো কথা বলতে হবে না। আচ্ছা, অনেক হয়েছে, এখন বাইরে যা, আমাকে রান্না শেষ করতে দে। আর তুই রুমে গিয়ে বিশ্রাম নে, আমি রান্না শেষ করে তোকে খাওয়ার জন্য। আন্টিকে কোনো কিছু বললাম না আর ডিস্টার্বও করলাম না, বেরিয়ে আসলাম। কারণ আন্টিকে অনেক জ্বালাতন করলাম, এখন আর জ্বালাতন করা ঠিক হবে না। কারণ রান্না করতেছে, পরে না হয় আবার জ্বালাতন করা যাবে। বেরিয়ে এসে ভাবতে লাগলাম মাইন ভাইয়াকে আবার কিভাবে বাদর নাচ নাচানো যায়, সেই চিন্তায় মগ্ন হয়ে পড়লাম। আর আমার রুমের দিকে এগোতে লাগলাম। আমার রুমে চোখ পড়তে আমার চোখ দুটো মনে কপালে উঠে গেল। এই কি হাল আমার রুমের? আমি তো একটু আগে আমার রুম পরিষ্কার করে রেখে গেলাম, আবার কে করলো? তার মানে মাহিন ভাইয়া আমার উপর প্রতিশোধ নিতে না পেরে আমার রুমের উপর প্রতিশোধ নিয়েছে। দাঁড়াও, এর একটা ভিত করতেই হবে। আমি রুমটা না গুছিয়ে বেরিয়ে দেখতে লাগলাম মাহিন ভাইয়া এখন কোথায়। তার রুমে উঁকি মেরে দেখি সে বিছানায় শুয়ে আছে আর ফোন চাপছে। দাঁড়া কুত্তা কথাকার, তোকে দেখাচ্ছি মজা। আন্টিদের বাগানে চোত্তার গাছ আছে আর পাতে যে এত আড়া থাকে, যেটা মানুষের গায়ে লাগলে মানুষের গায়ে এত পরিমাণে চুলকানি হয়, সেটা যার গায়ে লাগে সেই শুধু ভালো জানে। আমি সেখানে গিয়ে নিজের হাতকে সেফটি করে একটা পাতা নিয়ে আসলাম আর চুপি চুপি মাহিন ভাইয়ের রুমে প্রবেশ করে নিলাম। দেখি মাহিন ভাইয়া আরামে ফোন চাপছে। আমি আলতো করে তার গায়ে চোত্তার পাতাটা একটু ঘষা মেরে দিলাম। কিরে, তুই আমার রুমে নিশ্চয়ই কোনো কুমতলব পানি এসে বেরিয়ে যাও আমার রুম থেকে। কথাটা বলে মাহিন ভাইয়া বাদরের নাচ দেওয়া শুরু করলো আর আমি সেখানে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলাম। এখন কেমন লাগে দেখো আমার সাথে পাঙ্গা নেওয়া। দাঁড়াও, তোমাকে যে কি হাল করে ছেড়ে দেবো। এই কি লাগিয়ে দিলি? এরকম চুলকানি হচ্ছে কিসের জন্য? বল কি লাগিয়ে দিলি? উফ, আর সহ্য হচ্ছে না, চুলকাতে পারতেছি না, আর খুব জ্বালাতন করতেছে। কি দিলি তুই আমার গায়ে? কেন বলবো? একটা কথা মনে রাখবি, এই নিশাতের সাথে আর কখনো পাঙ্গা নিতে আসবি না, তার ফলাফল ভালো হবে না বলে দিলাম। প্লিজ বল, আমার খুব জ্বালাতন হচ্ছে, কষ্ট লাগতেছে প্রচুর, আর চুলকাতে পারতেছি না, হাতে ব্যথা হয়ে গেছে। কি লাগিয়ে দিয়েছিস বল? আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, তোর উপকরণ তুই খুঁজে নে, তারপর সুস্থ হয়ে ঠান্ডা হয়ে থাক, আর আমার সাথে পাঙ্গা নিতে আসবি না বলে দিলাম। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। মাইন ভাইয়ের রুম থেকে বেরিয়ে তো আমার চোখ কপালে উঠলো, সামনে দাঁড়িয়ে থাকা আমার হবু স্বামীকে দেখে। তুমি পচা, আমার সাথে তুমি কথা বলবে না। তুমি এখানে এসেছো আমাকে একবারের জন্য জানানি কিসের জন্য? তোমার সাহস কত বড়, স্বামীকে না জেনে যেখানে সেখানে চলে যাও। আমার ভুল হয়ে গেছে, এবারের মতন আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার সাথে এরকম করব না। যেখানে যাব তোমাকে বলে যাব, যেখানে যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এভাবে তো আমার রাগ ভাঙবে না, তুমি তো জানো আমার পাপ্পা দাও। এখন আমাকে আদর করো, না হলে কিন্তু আমি কান্না করব। এই না, কি বল, আমার ছোট্ট স্বামীটা নাকি কান্না করবে? আমার স্বামীটা কান্না করলে কি আমার সহ্য হবে? আমার যে কষ্ট হবে। এই যে, এই নাও দিচ্ছি তোমাকে পাপা। মা, লক্ষ্মী সিনিয়র বউ আমার, তোমাকে এতগুলো ভালোবাসি। তুমি এখানে এসেছো আমাকে সঙ্গে করে নিয়ে আসলে তো এত কষ্ট পাইতে হতো না আমাকে। এই যে কানে ধরেছি, আর কখনো এরকম ভুল করব না, তোমাকে সঙ্গে করে নিয়ে আসবো সব সময়। কি ভাবতেছেন আপনারা, আমি কাকে আমার ছোট স্বামী বলতেছি, হবু স্বামী বলতেছি? কিছু বুঝতেছেন না তাই না? সে হচ্ছে সাগর, আমার ছোট্ট আন্টির ছোট্ট ছেলে। সাগরকে দেখে তো আমি সবসময় ক্রাশ খাই, একদম কিউটের ডিম্বা। তাই আমি সবাইকে বলেছি সে আমার, অন্য কেউ নজর দিলে চোখ তুলে নিব। এই কিউটের ডিম্বা শুধু আমার, অন্য কারো না। আর আমি ছোট্ট থেকে তাকে বুঝতে এসেছি যে আমি তার সিনিয়র বউ। আচ্ছা বউ, তুমি যেখানে এসেছো
মাইন্ড করতে তোমার কোনো ক্ষতি করেনি তো? সে তো আবার ভালো না। আমাকে একা পেয়ে সব সময় জ্বালাতন করতো। আমি যে তোমাকে না নিয়ে এসে কি ভুল করেছি জানো না তুমি। এখন তুমি এসেছো, আমরা দুজন মিলে প্রতিশোধ নিব। কি বলো? কি এই মাহিন কুত্তার এত বড় সাহস আমার সিনিয়র বউর উপর অত্যাচার করেছে? আমি তাকে ছাড়বো না। মাহিন কোথায়? তুই বেরিয়ে আয়, তোর জন্মদূত এসে গেছে। কথাটা বলে সাগর মাহিনীর রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি তাকে ধরতে গিয়েও ধরতে পারলাম না, কারণ দৌড় দিয়ে মাহিনীর রুমে প্রবেশ করে নিয়েছে সাগর। কিরে কুত্তা, তোর এত বড় সাহস? তুই আমার সিনিয়র বউয়ের উপর নজর দিয়েছিস? তোর চোখ তো আর থাকবে না, তোর চোখ তুলে নিয়ে মার্বেল খেলবো। দেখ আমি চলে এসেছি। আমার বউকে তুই জ্বালাতন করিস তাই না? তোর এত বড় সাহস? আরে ছোট আগুন যে, কখন আসলে? আমার বাসায় তোমাকে তো এখন দেখাই যায় না। কোথায় থাকো সব সময়? আগে তো প্রচুর আসতে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য, এখন আসো না। এরকম কথা বলে তুই আমার মন গলাতে পারবি না। তুই আমার বউকে কেন জ্বালাতন করেছিস সেটার উত্তর দে আগে। আমি এসেছি তোকে সম্মান দেখাতে, কিন্তু তুই আমার বউয়ের সাথে যেটা করেছিস, এখন তোকে সম্মান তো দূরের কথা, তোকে যে আমি কি করব। আর কি আজব কথাবার্তা বলতেছিস? আমি তোর বউকে কেন জ্বালাতন করতে যাব? দেখ তোর বউ আমার কি অবস্থা করে রেখেছে, আমার সব কাপড় ভিজিয়ে রেখেছে। তুই যদি আমার বউকে জ্বালাতন না করতি তাহলে আমার বউ তো কখনো এরকম কাজ করতো না। হয়েছে আমার হবু স্বামীটা, আর ওনার উপর এত রাগ দেখাতে হবে না, তাহলে তো উনি আবার কান্না করবে। এখন চলো তো, আমি তোমাকে আদর করি, আসো। আজকে তুই আমার বউয়ের জন্য ভেসে গেলি। যদি আমার বউ এখন এখানে এসে আমাকে এই কথা না বলতো তাহলে আমি যে তোর কি করতাম। দেখ নিশা, তুই সাগরকে যেটা বুঝিয়েছিস, সাগর সেটাই বলেছে। এর ফলাফল ভালো হবে না, খুব খারাপ হবে তোর সাথে। আমি তোকে ভয় পাই না, শুনেছিস? আমি তোকে ভয় পাই না। এবার আমি তোর সাথে যেটা করব সেটা সহ্য করার জন্য প্রস্তুতি নে। আর এরপর থেকে তোর সাথে যেটা হতে চলেছে সেটার জন্য তুই প্রস্তুত হয়ে থাক, কারণ এটা সহ্য করতে অনেক ধৈর্যের ব্যাপার। আমিও দেখতে চাই যে তুই আমাকে কি করতে পারিস, আর তুই রেডি থাক, কারণ আমি যেটা করব তুই সেটা কল্পনাও করতে পারবি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমার চ্যালেঞ্জটা তোর উপর রইল যে তুমিও রেডি থাকো, কারণ আমি যেটা করব সেটা অন্য লেভেলের। চ্যালেঞ্জ একসেপ্ট। তুই কি করতে পারিস আমার, আর আমি কি করতে পারি। পরে আবার হাল ছেড়ে দিস না। আমি মোটেও সেরকম ছেলে না যে চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ থেকে সরে আসবো। আমি যেটা চ্যালেঞ্জ গ্রহণ করি, চ্যালেঞ্জ কমপ্লিট করি, তারপর তাকে উচিত শিক্ষা দেই, তারপর সেখান থেকে সরে আসি। क्या बात है, লাইফে আজকে প্রথম এমন একটা ছেলে পেলাম যে আমার সাথে এত সাহস নিয়ে পাঙ্গা নিতেছে। এর আগে কখনো পাইনি, কারণ কিছুদিন আগে সে আমার কাছে হার মেনে নত স্বীকার করে চলে গিয়েছিল। কিন্তু আজকে তোর মতন একটা প্রতিপক্ষ পেলাম, মজা আসবে। আচ্ছা দেখা যাক তোর কি এমন ক্ষমতা আছে আর তুই কি করতে পারিস। আমি সব সহ্য করব, কিন্তু আমি যেটা করব সেটা খুব সহ্য করার জন্য প্রস্তুত থাক। বউ কি কথা বলতেছো? এসব আমার তো মাথায় ঢুকছে না। প্লিজ চলো না, আমাকে আদর করবে। আর আমার সহ্য হচ্ছে না, তোমাকে আদর পাই না কতক্ষণ থেকে। চলো। আচ্ছা চলো আমার পিচ্চি স্বামী, তোমাকে এখন আমি এত এত আদর করব যে তুমি কখনো ভুলে যেতে পারবে না আমার আদর। তারপর সাগরকে নিয়ে মাহিনের রুম থেকে বেরিয়ে আসলাম, আর বেরিয়ে আসার আগে মাহিনকে ইশারা করে বললাম প্রস্তুত থাকতে, শুরু হতে যাচ্ছে তার উপর অত্যাচার। আল্লাহ ভালো জানে এই মেয়ে কি করবে আমার সাথে, কিন্তু যেটা করবে সেটা মোটেও আমার ভালো হবে না। তাই সব সময় সতর্ক থাকতে হবে আর সবকিছু বুঝে শুনে করতে হবে। এখন প্রচুর পরিমাণ ভাবতে হবে, তার প্ল্যানিং গুলো আমাকে নষ্ট করতে হবে। না হলে যদি তার একটা প্ল্যানিং সাকসেসফুল হয়, না জানি আমার লাইফে কত বড় একটা ধাক্কা চলে আসে। আন্টি, ও আন্টি, দেখে যাও কে এসেছে, তোমাকে তো সারপ্রাইজ দেবো, তাড়াতাড়ি আসো, তাহলে যে মিস করবে যে। কই তুমি? কি এমন হয়েছে আর কি সারপ্রাইজ দিতে চাচ্ছিস আমাকে, যে এত জোরে জোরে চিল্লায় ডাকতেছিস? আমাকে বল তো শুনি কি হয়েছে। চোখে দেখতে পাচ্ছ না, আমার স্বামী চলে এসেছে। এখন আর কাউকে লাগবে না, আমার স্বামী আমার পক্ষে সবসময় থাকবে। এখন দেখো আমি তোমার ছেলেকে কি পরিমাণ বাদর নাচাই। দেখ, মাহিনীর সাথে অতিরিক্ত ফাজলামি করিস না। আমার ছেলেটা যদি রেগে যায়, রাগের বসে তোর সাথে কি না কি করে বসবে, তুই তো মজা ছলে করবি। সে যদি সত্যি মনে করে রিয়াকশন করে, তখন তো কি হবে ভেবে দেখেছিস? আরে আন্টি, এত টেনশন করো কিসের জন্য? সেরকম কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সেরকম কিচ্ছু হবে না। সাগর আব্বু এসছিস তুই? তো আমাকে একবার কল করলি না কেন? আমি গিয়ে নিয়ে আসতাম তোকে। কতদিন পরে আসলাম, একটু কোলে তুলে নিবা, তা না করে উল্টো প্রশ্ন করতেছো। এসেছি সারপ্রাইজ দিতে, এটাও জানো না তুমি? বললি আমার লাব্বুটা রে, এখন দেখে আমার উপর রাগ দেখাতেও পারি। এত রাগ কোথা থেকে পাইলি বাপজান? আচ্ছা খালামণি,
তুমি মাহিন ভাইয়ের বিয়ে দাও না কেন? আমার যেমন বউ আছে তারও তো বউ দরকার, তাই না? তুই এসছিস, এবার তোকে সঙ্গে করে নিয়ে একটা সুন্দর টুকটুকে বউ এনে তোর মাহিন ভাইকে দিয়ে দেব। কি বল, তাহলে কেমন হবে? অনেক মজা হবে খালামণি। আমি কত মজা করব, আমার বউ থাকবে, আমি আমার বউয়ের সাথে নাচবো, গান গাইবো। কবে যে সেই দিনটা আসবে খালামণি, তাড়াতাড়ি করো না। অনেক হয়েছে, চলো এখন আমরা রুমে যাই। আর তোমার খালামণি বিশ্রাম করুক, অনেক কাজ করেছে তো। তার জন্য তো বললাম, তো সাগর ভাইয়ের বউ এনে দিলে তো আর খালামণিকে কাজ করতে হবে না। তখন ভাবে সব কাজ করবে, খালামণি বিশ্রাম করবে। আমাকে নিয়ে তোকে বা তোর বউকে এত টেনশন করতে হবে না। তোরা তোদের মতো থাক, আমাকে আর আমার আম্মুকে আমার মতো থাকতে দে। সাগর, আমার সাথে চলে আসো। এখানে থাকা ভালো হবে না, আমরা রুমে যাই। এখন ক্লান্ত লাগতেছে, বিশ্রাম করি, পরে না হয় সবার সাথে আড্ডা দিব। সাগর, রুমে যাও, তোমার বউ তোমাকে ডাকতেছে। এখন তোমাকে আদর করবে কম্বলের তলে। মায়ের মুখ সামলে কথা বলবি, বুঝছিস? আমার সমস্যা তো, যা খুশি আমি তাই করব। আমার দিকে না তাকলেও চলবে তোর। আমি কার দিকে তাকাবো আবার কার দিকে তাকাবো না সেটা তো আমি আর আমার চোখ ডিসাইড করবে। আমি তো কারো কথা শুনতে চাচ্ছি না। সময় হলে সব বুঝতে পারবি, এখন নয়। এখনো সময়টা হয়নি, সময়টা আসবে, রেডি থাক। চলো আমার পিচ্চি স্বামী, আমরা রুমে যাই। বউ, ও বউ, মাহিন ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? তুমি আর মাহিন ভাই একসাথে হলে ঝগড়া শুরু করে দাও, ব্যাপার কি? তেমন কিছু না, এমনিতেই ঝগড়া করি, আমরা দুজন সমবয়সী তো তাই এত ঝগড়া করি। তুমি যখন আমাদের মতন বড় হবে তখন দেখবে তুমিও কারো না কারোর সাথে সবসময় ঝগড়া করে থাকবে। ও আচ্ছা, তাই নাকি? আমি যদি অন্য কারোর সাথে ঝগড়া করি তুমি রাগ করবে না? আমি তো বড়দের কাছ থেকে শুনেছি, স্বামী যদি অন্য কারোর সাথে কথা বলে বউ নাকি অনেক রাগ করে। তুমিও কি আমার উপর রাগ করবে? ওইসব কথা যখন বড় হবে তখন দেখা যাবে। এখন ঘুমিয়ে পড়ো তো, অনেক দূর জার্নি করে এসেছো, এখন শুয়ে থাকো। তুমি আমাকে গান শুনে ঘুম পাড়িয়ে দাও, অনেকদিন থেকে তোমার কণ্ঠে গান শুনি না। এই মুহূর্তে তো কোনো গান মনে পড়তেছে না, রাতে ছাদে গিয়ে তোমাকে গান শোনাবো। এখন বেশি কথা না বলে শুয়ে পড়ো তো, আমিও শুয়ে পড়ি। কিছুক্ষণ ঘুমিয়ে নিতে হবে, নাহলে রাতে এনার্জি পাবো না। রাতে এনার্জি দিয়ে কি করবে? রাতে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো। রাতে তুমি শক্তি ম্যানেজ করে কি করবে শুনি? এত কথা বলতে নেই, যখন তুমি আমাদের মতন বড় হবে সবকিছু বুঝতে পারবে। এখন শুয়ে পড়ো তো ছোট বাচ্চা। তুমি পচা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। এখন আমি প্রমাণ পাচ্ছি তুমি আমাকে সহ্য করতে পারো না। তাহলে কেন আমাকে ভালোবাসা শেখালে? আরে রাগ করো কেন তুমি আমার উপর? ক্লান্ত লাগতেছে, এখন শুয়ে পড়ি, পরে গল্প করব। তোমার সব প্রশ্ন উত্তর দেব। তুমি আমাকে ভুল বোঝো সবসময়, এটা ঠিক না। আচ্ছা, আমার লক্ষ্মী বউ, এই যে আমি শুয়ে পড়লাম, এখন ঘুমিয়ে পড়বো। তোমার সাথে পরে আড্ডা দিব। তুমিও শুয়ে ঘুমিয়ে পড়ো, ক্লান্ত লাগছে তোমাকে। মাহিন, এটা কিরকম ব্যবহার? তারা আমাদের বাসার অতিথি, তাদের সাথে এরকম ব্যবহার করে কি আমাদের ঠিক? তোমার ভাতিজি যে এতই ভালো যেটা বলে শেষ করা যাবে না, তাই তার কথা বাদ দাও, অন্য কথা বলো। কিসের জন্য বাদ দেবো বল? মানুষকে এরকম করে অসম্মান করার অধিকার আমাদের নেই। বিশেষ করে তারা আমার বোনের ছেলে এবং ভাইয়ের মেয়ে, অন্য কেউ তো না, তাই না? আম্মু, তোমার ভাতিজি আমাকে চ্যালেঞ্জ করেছে, সে নাকি আমাকে এই বাসায় সবচেয়ে বেশি জ্বালাতন করবে। মানে সে আমার সতীন হিসেবে থাকবে। আমি কি তাকে ছেড়ে কথা বলবো? আমি এত কিছু বুঝি না, কিন্তু নিষেধের সাথে কোনো ঝামেলা জড়াবি না তুই, এটাই বলে দিচ্ছি। আমার কানের জন্য এসব কথা আর না আসে। ভাতিজি যদি আমাকে কোনো প্রকার জ্বালাতন করে তাহলে আমিও কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না, তাকে বলে দিও। আচ্ছা, তোর সাথে আমি কথাতে পারবো না, সেটা আমি ভালো করেই জানি। তুই এখন তোর রুমে যা, আমি আমার রুমে যাচ্ছি। সন্ধ্যায় সবার সাথে আড্ডা হবে, এখন রেস্ট কর গিয়ে। আচ্ছা যাও, তোমাকে দেখে অনেক ক্লান্ত লাগতেছে, তুমি গিয়ে রেস্ট করো। আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি, এসে তোমার সাথে কথা বলবো। এখন বাইরে যেতে হবে না, রুমে গিয়ে শুয়ে থাক। যাবো আর আসবো, ফ্রেন্ডরা ফোন দিতেছে না, গেলে তারা আবার মন খারাপ করবে। বেশিক্ষণ লেট করব না, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা যা, তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধ্যা হওয়ার আগে, পরের জন্য তোকে নিয়ে আমার টেনশন করতে না হয়, মনে থাকে যেন। তারপর আম্মুকে আর কোনো কিছু না বলে বেরিয়ে পড়লাম বাসা থেকে। উদ্দেশ্য ফ্রেন্ডদের সাথে দেখা করব এবং তাদের সাথে অনেকদিন থেকে আড্ডা দেওয়া হয় না, আড্ডা দিব। এবং সেখানে পৌঁছে গেলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ মনটা অনেক হালকা হয়ে গেল সবার সাথে আড্ডা দিয়ে। অনেকক্ষণ পর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখি পিচিটা এখনো ঘুমিয়ে আছে, তাই আমি বসে পড়লাম। বিছানায় বসে ভাবতে লাগলাম
মাহিন ভাইয়াকে আজকে কিভাবে জ্বালাতন করা যায়। তাকে যদি আজকে একটা ডোজ না দিই তাহলে তো সে আমাকে ভয় পাবে না, সে ভাববে আমি দুর্বল। একটা না একটা ব্যবস্থা তো নিতেই হবে। এখন প্ল্যানটা করতে হবে, ঠিক কি করতে হবে, কিভাবে আজকে তাকে সাহায্য করা যায়। আজ তাকে প্রথম ধাপের ডোজ দিব, কালকে থেকেই শুরু হবে আসল খেলা। কি করা যায় কি করা যায়, পেয়েছি। আজকে আমি তাকে মরিচের গুঁড়া শরবত খাইয়ে দিব। এখন প্ল্যান মোতাবেক কাজ করতে হবে, এখানে বসে থাকলে চলবে না, আমাকে আমার কাজে লাগিয়ে থাকতে হবে। তাই বাথরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে আন্টির রুমে উঁকি মেরে দেখলাম আন্টি এখনো শুয়ে আছে। এটাই সুযোগ, এই সুযোগে আমার কাশিটা নিতে হবে। আমি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকলাম এবং মরিচের গুঁড়ো খুঁজে নিলাম। তারপর এক গ্লাস পানি নিলাম। পানিতে এমনভাবে মরিচের গুঁড়ো মিশিয়ে নিলাম যাতে মাইন ভাই বুঝতে না পারে এখানে মরিচের গুঁড়ো আছে। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? দেখো আমি তোমার কথা রেখেছি, বাসায় চলে এসেছি সন্ধ্যা হওয়ার আগে। মাইন ভাইয়া বাইরে গিয়েছিল, তাহলে এখন বাসায় এসেছে। আন্টিকে মনে হয় বলে গিয়েছিল সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবে। এই সুযোগে তাকে এই পানি খাইয়ে দিতে হবে। দাঁড়াও বাছা ধন, তোমাকে মজা দেখাচ্ছি। আমি পানির গ্লাসটা হাতে নিয়ে মাহিন ভাইয়ের সামনে চলে আসলাম। দেখি মাহিন ভাই এবার ছোপায় বসে টিভি দেখতেছে। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কি চাই? এখানে আমার সামনে আসবি না, তুই চলে যা আমার সামনে থেকে। আন্টি আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটাই পালন করতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে না আন্টির দায়িত্বটা পালন করতে পারবো। কি আর করার, আমি আন্টিকে সত্যিটাই বলে দিব। মানে কি বোঝাতে চাচ্ছিস তুই আমাকে? আম্মু আবার তোকে কিসের দায়িত্ব দিবে? অকর্মার ঢেকি কোথাকার। দেখ, ঝগড়া করতে চাচ্ছি না, তাই মুখ সামলে কথা বল আমার সাথে, বুঝছিস? এখনই শরবতটাকে আমাকে উদ্ধার কর, আমি চলে যাচ্ছি। যদি না খাসে বলে দে আমি এখান থেকে চলে যাই, তো সামনে থাকতে আমার ইচ্ছা করতেছে না। শরবত যেহেতু আম্মু বানিয়েছে তাহলে আমাকে দিয়ে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আমি মাইন ভাইয়ের কথা মতো শরবতের গ্লাসটা তার হাতে ধরিয়ে দিলাম। ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলাম দ্রুত পায়ে এবং এসে এক জায়গায় লুকিয়ে পড়লাম। দেখি মাইন ভাইয়ের শরবত খায় কিনা। আমি লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। মাইন ভাইয়া শরবত খেতে লাগলো, আমি তো ডান্স করতে লাগলাম। বাবা তোমার দরবারে সব পাগলিনী খেলা। মাইন ভাইয়া শরবত খাওয়া শেষ করে কিছুক্ষণ স্থির হয়ে থাকলো, তারপর যেতে শুরু করে ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, এটা কি খাওয়াইলো আমারে? নিষাদ কুত্তি, তুই কোথায়? তাড়াতাড়ি আমার চোখের সামনে চলে আয়, না হলে আমি তোকে আজকে খুন করে ফেলবো। ওরে মারে, মরে গেলাম রে। কে কোথায় আছিস? আমাকে একটু পানি এনে দে, আমি যে মরে যাব। কি খাওয়াইলো আমার এসব? নিষাদ কুত্তি, কোথায় তুই? তাড়াতাড়ি আমার চোখের সামনে চলে আয়, না হলে আজকে তোর শেষ দিন হবে এই বাসায়। কি রে, চ্যালেঞ্জ নিয়েছিলে আমার সাথে, মনে নেই? এখন এভাবে গরম মতন চিল্লে চিল্লে বকতেছিস কিসের জন্য শুনি? আমার মন ছিল না, বুঝেছিস, যার জন্য তোর হাতের দেওয়া পানি খেয়েছি আমি সহজ সরল ভাবে। কিন্তু এরপর থেকে আর কখনো এরকম ভুল হবে না আমার। আজকে তো তোকে প্রথম ডোজ দিলাম, এরপর থেকে সব হাই লেভেলের ডোজ দিতে থাকবো। সহ্য করতে পারবি তো? ও আচ্ছা, তাহলে এই কথা। আমি তো ভেবে নিয়েছিলাম তুই হার মেনে নিয়েছিস, কিন্তু নতুন করে যেহেতু শুরু করেছিস তাহলে আমার অত্যাচার সহ্য করার জন্য রেডি থাক। তুই আমার কচু করতে পারবি, কিন্তু আমি যেটা করব সেটা তুই সারা জীবন মনে রাখবি। এতটাই অত্যাচার হবে তোর উপর যে তুই কল্পনাও করতে পারবি না। তাহলে এই কথাই রইলো, দেখা যাক কে কাকে কতটা অত্যাচার করতে পারে। এটা ভুলেও তুই আম্মুকে বলবি না, তোর আর আমার মধ্যে থাকবে শুধু, অন্য কারো কানে যেন না ছড়ায়। ভয় পাচ্ছিস? আন্টি শুনে তোকে পেটাবে এটা ভেবে? আচ্ছা, তাহলে বলবো না, তোর আর আমার মঝেই থাকবে। আমি সেটার জন্য বলতেছি না, আমি বলতেছি যদি আম্মু জানতে পারে তাহলে তো কষ্ট পাবে। তার একমাত্র ভাতিজিটাকে আমি এতটাই অত্যাচার করতেছি, তাহলে তো বিষয়টা খারাপ দেখাবে। তাই আচ্ছা, তাই নাকি? আমিও বলবো না, তুইও বলবি না। যদি বলিস তাহলে ভেবে নিব তুই একটা ভিতর দিন। তাহলে আমাকে এভাবে জ্বালাতন করার জন্য এই বাসায় এসেছিস? তোর প্ল্যান ছিল? আচ্ছা, তোকে এই বাসা থেকে এমন ভাবে বের হয়ে যেতে হবে যেটা লজ্জাজনক হয়ে যাবে তোর জন্য। কি? তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর এত বড় সাহস! এর ফলাফল ভালো হবে না, বলে দিলাম। যা যা, তুই আমার কি ঘাসটা কাটতে পারিস আমিও দেখে নিব। আমার চোখের সামনে থেকে সরে যা বলছি, না হলে কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি এখান থেকে এক পাও নড়বো না। দেখি তোর কত বড় সাহস, আমার হলে টাচ করে দেখা। আমাকে চ্যালেঞ্জ করিস না, ফলাফল ভালো হবে না, খুব খারাপ হবে আর লজ্জাজনক হয়ে দাঁড়াবে। তোর সাথে তো বকবক করার সময় নেই আমার, বুঝেছিস? চলে যা আমার চোখের সামনে থেকে।
আমি কি বলছি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাথে কথা বলে আমার ভুল হয়ে গেছে। তোকে তো পদে পদে উচিত শিখে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই নিষেধ কি জিনিস। তোর সাথে কথা বলে কাজ হবে না, কাজে দেখিয়ে দিতে হবে। আচ্ছা যা, আমিও তোর সাথে আর কোনো কথা বলতেছি না। এখন যেটা করব সেটা দেখিয়ে দিব। আমার জানা আছে তুই আমার কিচ্ছু করতে পারবি না, সেটা আমি ভালো করেই জানি। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই রেডি থাক। কথাটা বলে সেখান থেকে আমি চলে আসলাম। মাইন ভাই কিছু বলতে ধরেছিল, কিন্তু সেটা বলার সুযোগ পেল না। তার আগে আমি সেখান থেকে চলে আসলাম। এবার রাতে যেটা করব সেটা চিন্তা করতে হবে। রাতে তার সাথে কি করব। আমার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে দেখি আমার সিনিয়র বউ কোথাও নেই। আমার সিনিয়র বউ আমাকে এভাবে একা রেখে কোথায় চলে গিয়েছে। তাকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে সে ঠিক হবে না। তাই বিছানা থেকে নেমে আন্টির রুমে যেতে লাগলাম। আন্টির রুমে যেতে পারে, মাইন ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই ওইখানে যাবে না আমি ভালো করে জানি। আমি আন্টির রুমে প্রবেশ করে দেখি আন্টি বসে কি যেন করতেছে। আন্টি, ও আন্টি, আমার সিনিয়র বউ এখানে এসেছিল, তুমি দেখেছো তাকে? না তো আমার পিচ্ছি জামাই বাবাজি, এখানে তোমার বউ আসেনি। দেখো বাসায় কোথায় আছে, খুঁজে নাও। কি বলো, কোথায় গেল তাহলে? আমি তো তাকে রুমে পেলাম না। মাইন ভাইয়ের সাথে ঝগড়া করেছে, তাই সেখানে তো যাবে না, অনেক জেদি। কিন্তু তোমার রুমে আসেনি, তাহলে গেল কোথায়? এত টেনশন করিস না, চলে আসবে। হয়তো জরুরি কাজে বাইরে গিয়েছে, তুই ঘুমিয়েছিলি তাই তোকে কিছু বলেনি। সেটাও ঠিক, কিন্তু এই সন্ধ্যাবেলায় কোথায় যাবে সেটা তো একটা টেনশনের ব্যাপার, তাই না? আমার বউ হারিয়ে গেছে আর তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো, একটু খুঁজে দিবে দাও না। বাইরে কথা শোনা যাচ্ছে, বাইরে গিয়ে দেখ তো আছে কিনা, তারপর না হয়। তারপর আন্টির রুম থেকে বের হয়ে দেখি আমার সিনিয়র বউ মাইন ভাইয়ের ওইখানে থেকে চলে আসতেছে। মাইন ভাইয়া তার রুমে চলে যাচ্ছে, আর আমার সিনিয়র বউ আমার রুমে চলে আসছে। ব্যাপারটা বুঝলাম না, তারা কি একে অন্যের সাথে গল্প করতেছিল নাকি অন্য কিছু। বিষয়টা আমাকে জানতে হবে, তাদের মধ্যে কি চলতেছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি তাড়াতাড়ি গিয়ে আমার সিনিয়র বউয়ের সামনে দাঁড়িয়ে পড়লাম, কারণ তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তুমি আমার সাথে ঘুমিয়ে পড়েছিল, তাহলে আমাকে না নিয়ে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলে বলো? আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়েছিলাম। ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসলাম। তাহলে মাইন ভাইয়ের সাথে তোমার কি ছিল? আমি তো স্পষ্ট দেখতে পেলাম যে তুমি মাইন ভাইয়ের ওইখান থেকে রুমে আসতেছো। মাইন ভাইয়ের সাথে তোমার কি? আরে ভাই আর বোনের মাঝে কি কথা হতে পারে? আর তুমি আমাকে এত সন্দেহ করো কেন? কিছু বুঝি না, আমি কি উল্টোপাল্টা কিছু করেছি? তোমার কি মনে হয়? তুমি আমার বউ, সবসময় আমার সাথে কথা বলবা। তার সাথে কথা বলতে হবে কিসের জন্য? কয়েকদিন পর যে তার বউ আসবে, আর সে তো তোমাকে সহ্য করতে পারবে না তখন। সেটা পরে দেখা যাবে, এখন চলো প্ল্যানিং করতে হবে। আজকে রাতে তোমার মাইন ভাইকে উচিত শিক্ষা দিতে হবে, কারণ সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এই জন্যই বলেছিলাম যে তুমি মাহিন ভাইয়ের সাথে কথা বলবে না। সে অনেক খারাপ একটা ছেলে, তাকে দেখে বোঝা যায়। আচ্ছা হয়েছে, আমি এখন থেকে মাইনের সঙ্গে কোনো কথা বলবো না। এখন চলো, তাকে কি করা যায় তার জন্য একটা বুদ্ধি খুঁজতে হবে। আজকে রাতে ঘুমাতে দেওয়া যাবে না, তাকে প্রচুর জ্বালাতন করতে হবে, যেন সে আমার সাথে আর কখনো পাঙ্গা নিতে না আসে। আচ্ছা চলো তাহলে দুজন মিলে একটা বুদ্ধি খুঁজে বের করে সেই অনুযায়ী মাহিন ভাইয়াকে আজকে চরম একটা শিক্ষা দিব, সে যেন আমার বউয়ের সাথে আর কখনো পাঙ্গা দিতে না আসে। তারপর পিচি সাগরকে সাথে করে নিয়ে রুমে চলে আসলাম। আমি তো আগে থেকে ঠিক করে রেখেছি কি করব, তাও একটু ভাব দেখাতে হবে। সাগরের সামনে ভাব না দেখলে সে তো বুঝতে পারবে, তাই তার সামনে একটু ভাব নিলাম যে কি প্ল্যানিং করা যায়। তারপর রাত হয়ে আসলো, সবাই খাবার খেতে নিচে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি মাহিন ভাইকে ইশারাতে বুঝিয়ে দিলাম আজকে তার অবস্থা করুণ হতে চলেছে। সে আমার ইশারাটা বুঝতে পারিনি অবশ্য, বুঝতে পারলে আমার সব প্ল্যান ভেস্তে যেত। রুমে চলে আসলাম, যে সব দিয়ে মাহিন ভাইকে জব্দ করবো সবকিছু গুছিয়ে নিতে লাগলাম। তারপর পিচ্চিকে বললাম আজকে আমার খুব ক্লান্ত লাগতেছে, আজকে আর কোনো মিশন হবে না, কারণ পিচ্চিকে সাথে নিলে আমার ঝামেলা হবে। পিচ্চি কোনো কিছু না বলে চুপচাপ জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমিও তাকে ঘুম পাড়ানোর জন্য তাকে জড়িয়ে ধরলাম, এবং শেষমেশ 1 ঘন্টা পরে সে ঘুমিয়ে পড়লো, কারণ আমার সাথে গল্প করতেছিল। আমিও গল্প করতেছিলাম, তাকে বুঝতে দেইনি যে আমি আজকে মিশনে যাব। তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রুম থেকে চুপি চুপি বেরিয়ে আসলাম, মাহিন ভাইয়ের রুমের দিকে যেতে লাগলাম। আজকে আমার কেন জানি মনে হচ্ছে নিশাত আমার সাথে কোনো কিছু করবে। আমাকে সাবধানে থাকতে হবে। আজকে রাতটা অন্তত দেখি তার প্ল্যানিংটা কি রকম হয়, আর সে আমাকে সর্বোচ্চ কি রকম শাস্তি দিতে পারে। তাই আমি না ঘুমিয়ে রুমের লাইটটা বন্ধ করে দিয়ে বাথরুমে গিয়ে বসে পড়লাম। আপনারা আবার ভাবতেছেন যে আমি বাথরুমে কোথায় বসে পড়লাম। আরে মিয়ারা, আমি বাথরুমে চেয়ার নিয়ে এসেছি, চেয়ারের উপরে বসে আছি এখন। অন্য কিছু ভাববেন না আবার। উফ রে,
শালার মশা আজকে আমাকে শেষ করলো রে। কি যে করি, এই আপদটা যে কবে বিদায় হবে আমার বাসা থেকে, আর আমি কবে যে মুক্তি পাবো, খুব টেনশনে আছি রে ভাই। এখন আমার কি করা উচিত বলেন তো আপনারা? হঠাৎ করে কারো পায়ের শব্দ পেলাম। এটা অন্য কেউ হতে পারে না, নিশ্চয়ই নিশাত। এখন দেখতে হবে সে কি করে। তাই আমি বাথরুমের দরজাটা একটু ফাঁক করে চোখ দুটো বের করে দিলাম, দেখি সে আমার রুমে এসে কি করে। আমি চুপি চুপি মাহিন ভাইয়ের রুমে ঢুকলাম এবং তার বিছানার উপর গিয়ে আমার জব্দ করা জিনিসগুলো ছেড়ে দিলাম, কিন্তু কোনো রিয়াকশন পাচ্ছি না। কিসের জন্য এতক্ষণ হয়ে গেল তাও? হঠাৎ করে আমি অনুভব করতে লাগলাম পিছন থেকে কেউ আমার গলায় হাত দিচ্ছে। ভয় পেয়ে তাড়াহুড়ো করে পিছন ফিরে তাকালাম। তাকিয়ে ভূতের মতন কাউকে দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি মাহিন ভাই আমার উপরে। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে মাহিন ভাই কি করে আমার প্ল্যানিংটা বুঝতে পারলো, আর সে আমাকে এভাবে ভয় দেখাবে আমি কখনোই বুঝতে পারিনি। এখন বুঝতে পারবি যে আমি তোর সাথে কি করব। খুব তো বকবক করেছিলি, আমি তোর কিছু করতে পারবো না, তাই না? এবার দেখ। দেখ, উল্টে পাল্টা কোনো কিছু করবি না, পুরুষত্ব দেখাবি না। আমাকে বুঝেছিস? তাহলে কিন্তু বাবা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখন বাবা হতে পারবি না বলে দিলাম। ওরে বাবারে, কি ভয় দেখাচ্ছে আমাকে। সে এখন আমার ফাঁদে বন্দি, তাও তার গলার জোর কমে না। তুই পুরুষত্ব দেখাবি আর আমি কিছু করব না, এটা কখনো ভাবিস না। আমিও কিন্তু রিয়াকশন নিব। আচ্ছা তাহলে এই কথা। দেখ আমি কি করি তোর সাথে। তুই কল্পনা করতে পারবি না যে আমি তোর সাথে এইটা করব। আর তুই আমার পুরুষত্ব নিয়ে কথা বলেছিস, না পারলে আমাকে আটকে দেখা। দেখ, এরকম কোনো কিছু করবি না আমার সাথে, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে একা পেয়ে তুই এসব করতে পারিস না। আমি কি করতে পারি আর কি করতে না পারি সেটা আমি ঠিক করব, বুঝছিস? এখন তোর সাথে যেটা করব সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত হ। ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে ছেড়ে দে। এরকম করবি না আমার সাথে তুই, আমাকে ছেড়ে দে, ভালো হবে না। এত তাড়াতাড়ি কিভাবে তোকে ছেড়ে দিতে পারি বল? এত সুযোগ পেয়েও কি কেউ কাউকে ছেড়ে দেয়? এর ফলাফল ভালো হবে না বলে দিচ্ছি। তুই যদি আমাকে এখন ব্যবহার করিস তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। আমাকে চিনিস না তুই। দেখা যাবে তুই আমাকে কিভাবে খুন করতে পারিস। আর আমাকে হুমকি দিয়ে কিচ্ছু হবে না, কারণ এখন আমি তোকে ব্যবহার করবই। আমি আমার সর্বশক্তি দিয়ে মাহিন ভাইকে আমার উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারতিস না শেষ পর্যন্ত। আমার কৌশল তো আমাকে খাটিয়ে বের হয়ে আসতে হবে, সেটা যে প্রকারে হোক। তাই মাহিন ভাইয়ের মেন পয়েন্টে আমার পা দিয়ে আঘাত করলাম। সে আমাকে ছেড়ে দিয়ে লুটে পড়লো বিছানায়। আমি সেই সুযোগে বেরিয়ে পড়লাম। তার রুম থেকে বেরিয়ে তার রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম, সেজন্য আমার পিছু ধাওয়া না করতে পারে। ওরে বাপরে, মরে গেলাম রে। এই মেয়ে কি রাক্ষসিনী? এক্ষুনি আমার প্রাণটা বেরিয়ে যেত। ভাগ্য ভালো সেইভাবে লাগেনি। যদি লাগতো তাহলে তো এখন আমাকে পরকালে চলে যেতে হতো। এই পৃথিবীতে আর থাকা হতো না। না, এইভাবে বসে থাকলে চলবে না। সে তো তার প্ল্যানিং মোতাবেক আমাকে একের পর এক আঘাত করেই যাচ্ছে। এর পাল্টা জবাব দিতেই হবে। এইভাবে যদি আমি একের পর এক অত্যাচার সহ্য করি তাহলে একদিন দেখা যাবে সে আমাকে মেরে ফেলে এই বাসা থেকে চলে যাবে, আর আমার আম্মু একা হয়ে যাবে। এখন সময় এসেছে তাকে পাল্টা জবাব দেওয়ার। আজকে তো আমার হাত থেকে বেঁচে গেলি মাহিন, কিন্তু এরপর যেটা করব তোর সাথে, কখনো বেঁচে যেতে পারবি না আমার হাত থেকে। আজকে কোনো মতে ওই ডাইনির হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু এখন থেকে সাবধান হতে হবে। আর তার উপর আমার প্রতিশোধ নিতেই হবে, না হলে সে আজকারা পেয়ে পেয়ে অনেকটা মাথায় চলে যাচ্ছে। আজকে ভাগ্য ভালো প্রাণটা বেঁচে গিয়েছে। বলা তো যায় না সে আমাকে মারার জন্য এই বাসায় এসেছে নাকি অন্য কিছু মতলব আছে। আর আমি তো কিছুই বুঝতেছি না, কারণ তাকে দেখে মনে হচ্ছে সে নিশ্চয়ই কোন একটা অঘটন ঘটাতে এই বাসায় এসেছে। তাকে এই বাসা থেকে তারা মতে আমি কারো কাছ থেকে ক্ষতি হতে দেব না, নিজের জীবন থাকতে। আচ্ছা, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে থাকো, তোমার মঙ্গলের জন্য কথাটা বললাম। যেহেতু শুনলে না, আমি কালকেই চলে যাব বাসায়, সমস্যা নেই। তুই যদি পারিস তাহলে এক্ষুনি চলে যা, আর যদি না পারিস তাহলে আজকে রাতটা থেকে কালকে চলে যাবি। কালকে যেন আমি তোর মুখটা না দেখি। তুমি আমার সাথে যে ব্যবহারটা দেখালে সেটা মোটেও ঠিক হলো না, এই জন্য পস্তাতে হবে তোমার পুরো ফ্যামিলিকে। তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুই যদি আর কিছুক্ষণ আমার চোখের সামনে থাকিস তাহলে কিন্তু আমি কি যে করবো আমি নিজেও জানি না। তাই বলতেছি এখান থেকে চলে যা। আন্টির রুমে আর এক মুহূর্ত থাকলাম না, আন্টির রুম থেকে বেরিয়ে আসবো, আজ হোক বা কাল। তুই সত্যিটা জানিস না, যার জন্য ভুলভাল কথাবার্তা বলতেছিস। যদি সত্যিটা জানতিস তাহলে এরকম করে কথা বলতিস না। আমি সব কিছু জানি, আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি সব জানি, আমাকে কোনো কিছু বোঝাতে হবে না তোকে। আমি বলবো তুই কিছু জানিস না, তুই এই বিষয়ে কিছু জানিস না, অযথা মাথা ঘামাচ্ছিস। দেখ,
তুই আমাকে ভুলভাল কোনো কিছু বোঝানোর চেষ্টা করবি। খারাপ ব্যবহার করিনি, আমি তো চেয়েছিলাম তার সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু তার বিহেভিয়ারটা ভালো ছিল না, যার জন্য খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম আমি। বেশি কিছু চিন্তা না করে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে ঘুমটা কেন এইবার তো তোকে মরতেই হবে। কি আমার সিনিয়র বউ, কি মনে মনে ভাবতেছো? আমার সাথে কথা বলতেছো না যে? কই কিছু না তো, এমনিতেই বসে আছি। আমি আবার কি ভাববো? তোমার মাঝে ইদানিং আমি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে তো তুমি এরকম ছিলে না, আমি যেখানে ছিলাম সেখানে তুমিও চলে, এখন তুমি আমাকে ঘুমিয়ে পড়তে বলতেছো, আমাকে গান শোনাবা না সেটা না বলে অন্য কিছু বলে কাটিয়ে দিচ্ছ, তাই না? সেরকম কিছু না, বোঝার চেষ্টা করো। আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি এখন ঘুমাবো। আমি আর আমার সিনিয়র বউকে কোনো কথা বললাম না, চুপচাপ শুয়ে পড়লাম। আমি ঘুমের ভাব ধরে রইলাম। এখন তো আমাকে ঘুমানো যাবে না, কারণ আজকে আমাকে সব রহস্য উদ্ঘাটন করতেই হবে। একবার ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম ধরা দিচ্ছে না চোখে। তাই উঠে পড়লাম, বিছানায় বসে বসে ফোনে গান শুনতে লাগলাম। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা খানি বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এই গানটার পিছনে রহস্যময় একটা ঘটনা আছে। আমাকে স্কুলে প্রাইমারি লেভেলের যখন কোনো গান বলতে বলা হতো, আমি এই গানটাই বলতাম। অন্য কোনো গান তখন আমি জানতাম না, জাস্ট এইটুকুই জানতাম আর এইটুকুই বলতাম। আজকে রাতে যে করেই হোক আমার প্রতিজ্ঞা আমাকে পালন করতেই হবে। আর আমার প্রতিজ্ঞা পালন করতে হলে মাহিন ভাইয়ের রুমে ঢুকতেই হবে, সেটা যে কোনো উপায়ই হোক। এখন যদি মাহিন ভাইকে লোভ দেখিয়েও হয়, তাও আমি মাহিন ভাইয়ের রুমে ঢুকবো। এখন উপায়, ফোনটা তো রুমে রেখে এসেছি, এখন আবার রুমে যেতে হবে, রুমে গিয়ে ফোনটা আনতে হবে। আমার মনে ভয় লাগা শুরু হয়ে গেল। নিশাত আবার উল্টাপাল্টা কিছু করবে না তো আমার সাথে? এখন আমাকে একটা প্ল্যানিং করতে হবে। তাৎক্ষণিকভাবে আমি রুমের দরজা খুলে দেখি নিশাত তো সেখানে নেই, তার রুমের লাইটটা জ্বালানো। তার মানে সাথে ছিল। আর নিশাত আজকে যে কোনো একটা ঘটনা ঘটাবে আমার বাসায়। সে তো একটা মেয়ে, তাহলে তুমি তাকে কেন ভয় পাবে? আসলে আমি সেই রকম না যে কার উপর কঠোর হয়ে থাকবো। আমি নিজেও জানি না আমি কেন কার উপর কঠোর হতে পারি না, কিন্তু এখন যেহেতু জীবন মরণের খেলা শুরু হয়েছে, এখন তো নিজেকে কঠোর করতেই হবে, না হলে তো প্রাণে মারা যাব। আর আমার যদি কিছু হয়ে যায়, আমার আম্মু কখনো বাঁচতে পারবে না আমাকে ছাড়া। তাড়াতাড়ি রুমে এসে দেখি পিচ্ছি এখনো শুয়ে আছে। আমি চুপি চুপি আমার ফোনটা হাতে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। চাকুটা ভালোভাবে লুকিয়ে রেখেছি, কারণ যদি কেউ দেখতে পায় তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। মাহিন ভাই রুমের সামনে এসে মাহিন ভাইকে একটা এসএমএস দিলাম। নাম্বার থেকে ফোন আসলো, তাই ফোনটা রিসিভ করলাম। দেখি কি বলে। হ্যালো, এত রাতে ফোন দিচ্ছিস কিসের জন্য? সমস্যা কি তোর? আমার অনেক সমস্যা এখন, আমার ইচ্ছা করতেছে খুব। তুই রুমের দরজাটা খুলে দে না প্লিজ। আমি রুমে দরজা খুলতে পারবো না, তুই ওই তোর পিচ্চি বরকে নিয়ে থাক, আমি ঘুমাবো, ডিস্টার্ব করিস না। ইচ্ছে তো পারে না, তুই পারবি। তাড়াতাড়ি রুমের দরজাটা খুল না প্লিজ। আমি তোর ফাঁদে পা দিচ্ছি না, বুঝছিস? তুই রুমের সামনে থেকে চলে যাওয়ার আমার ঘুমে ডিস্টার্ব দিবি না। আমাকে মিস করতেছিস তাই না? তাহলে দরজাটা খুলে দে, তোর ইচ্ছা পূরণ করে দিচ্ছি। লাগবে না, আমি কোনো খারাপ ছেলে না যে তোর সাথে খারাপ কাজ করব। চলে যা আমার সামনে থেকে। তুই একটু বোঝার চেষ্টা কর, আমার খুব ইচ্ছা করতেছে, একটু আদর করে দে না। আমাকে আর ফোন দিবি না, আর আমাকে ডিস্টার্ব করবি না, আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমালাম, টাটা। কথাটা বলে ফোনটা রেখে দিলাম আর অফ করে রাখলাম ফোনটা, না হলে আবার জ্বালাতন করবে। না, এভাবে হবে। রাগটা উঠে গেল মাথায়, তাই দরজাটা খুলে দিলাম। কি ভাবতেছেন নেশা তোমাকে খুন করে ফেলবে, তাই না? এখন আমি নিশাতের সাথে যেটা বলবো, নিশাত কল্পনাও করতে পারবে না। নিশাত আমার রুমে ঢুকতেই বন্দি হয়ে গেল, কারণ আমি তার জন্য একটা ফাঁদ পেতে রেখেছিলাম। তাকে দড়ি দিয়ে ভালোভাবে দেখলাম, হাত পা নিশাত একটু নাড়াচাড়া করতে পারতেছে না। খুলে দে বলতিস আমার হাতের বাঁধন, তুই আমার সাথে এরকম খিচাড়ি করতে পারিস না। তোর না খুব বিয়ে করতে ইচ্ছে করতেছিল? এই নে, তোর মনের আশা পূরণ করে দিচ্ছি। তুই আমাকে ছেড়ে দে, আমার সর্বনাশ করবি না। তুই আমার বান্ধবীর সর্বনাশ করেছিস, আর এখন তুই আমার সর্বনাশ করবি? তোকে আমি খুন করে ফেলবো। পারলে চেষ্টা করে দেখ, এখন আমি তোকে ব্যবহার করব, তোর সবকিছু আমি এখন ভোগ করব। তোর না খুব ইচ্ছা আমার সাথে বেড শেয়ার করা? তুই কুত্তা, আমাকে ছেড়ে দে বলছি, না হলে আমি তোকে জানে মেরে ফেলবো। চেষ্টা করে দেখতে পারিস,
তার আগে আমি তোকে ভোগ করি। কথাটা বলে মাহিন ভাইয়া তার হায়নার রূপ ধারণ করলো আর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমার সবকিছু খুলে ফেলে দিতে লাগলো। আমি লজ্জায় চোখ বন্ধ করলাম। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এইভাবে ফেসে যাব। চোখ বন্ধ করে রেখেছিস কিসের জন্য? চোখ খুলে দেখ, তোকে তো আদর দিচ্ছি। আমাকে ছেড়ে দে প্লিজ। আমি আর কখনো তোর উপর প্রতিশোধ নিব না। তুই আমার ইজ্জতের কিছু করবি না। এত তাড়াতাড়ি হার মেনে নিলে তো হবে না। এখনো আর ইচ্ছা করতেছে, এখন আমি করব, তুই শুধু চুপচাপ সহ্য করবি। বেশি রকম কথা বলবি না তুই। বেশি রকম কথা বলবি না, তুইও মজা নে, আমি মজা নিব। কথাটা বলে মাহিন ভাইয়া তার সর্বশক্তি দিয়ে আমার ইচ্ছা মতো ব্যবহার করতেছে। আমার হাত পা রশি দিয়ে বাঁধা, তাই কিছু করতে পারতেছি না। তাতে হবে, সেটা পরে দেখা যাবে। এখন আমি প্রচুর মজা পাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবি না। তারপর মাহিন ভাই সবকিছু করতে লাগলো। আমি শুধু ব্যথায় কান্না করে যাচ্ছি। কখন যে অজ্ঞান হয়ে গিয়েছি নিজেও জানি না। জ্ঞান ফিরে আসলো, তখন আশেপাশে তাকিয়ে দেখি আমি অবাক। অবাক হবার কিছু নেই, আজকে তোর আর আমার বিয়ে। আমি সবাইকে ম্যানেজ করে নিয়েছি। মানে কি বুঝতে চাচ্ছিস তুই আমাকে? আমি তোকে কখনোই বিয়ে করব না। তোকে বিয়ে করতেই হবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও কুত্তাটাকে বিয়ে করে নিলাম পরিবারের চাপে। অনেক কিছু বাকি রয়ে গেল। গল্পটাতে ফিনিশিং আসবে পরের সিজনে। নেক্সট সিজনের অপেক্ষা করুন।